প্রশ্ন করে জানতে পারবো। এরপরে রোগীর যখন সব কমপ্লেন বলা শেষ, রোগীর সবকিছু বলা শেষ হয়ে গিয়েছে যে আর কোনো আমার সমস্যা নেই, এরপরে হচ্ছে চিকিৎসকের কোশ্চেন করার পালা শুরু। চিকিৎসক কি কি কোশ্চেন করবেন? চিকিৎসক সাধারণত প্রথমে যেটা বলবেন তার কাতরতা। কাতরতাকে মাতা হ্যানিম্যান বর্জক লক্ষণ হিসেবে ব্যবহার করেছেন, যে ডাক্তার কেন্ট বর্জক লক্ষণ হিসেবে বলেছেন, অর্থাৎ ওষুধ ছাঁটাইকারী লক্ষণ। যদি রোগী শীত কাতর হয় তাহলে গরম কাতর মেডিসিন গুলোকে আমরা সাইডে রেখে দিলাম, আলাদা করে রাখলাম। যদি রোগী গরম কাতর হয় তাহলে শীত কাতর মেডিসিন গুলোকে আলাদা রেখে নিলাম। আমরা গরম কাতর মেডিসিন থেকে রোগীর জন্য সদৃশ একটা ওষুধ খুঁজতে থাকবো, অনুসন্ধান করতে থাকবো। এরপরে রোগীর কাতরতা সংক্রান্ত অনেক সময় রোগীর কাতরতা রোগীরা স্পষ্ট ভাবে বলতে পারে না, সেই ক্ষেত্রে চিকিৎসককে সহজ করে দিতে হবে, বিষয়টা সহজ করে দিতে হবে, তাতে রোগীরা বুঝতে পারবে। কেমন সহজ? আপনি কি শীতে কাতর নাকি গরমে কাতর? এটা রোগী বলবে আমি শীত কাতর। আচ্ছা ঠিক আছে, শীত কাতর। গরমের সময় কেমন করেন? গরমের সময় ফ্যান ছাড়া থাকতেই পারি না, কারেন্ট গেলে অস্থির হয়ে যায়। তার শীতের সময় আমার একটা দুইটা কাপড় পরলে হয়ে যায়, আমি শীত কাতর। তাহলে চিকিৎসক তো বুঝলেন যে তিনি কি শীত কাতর আদৌ নাকি গরম কাতর, কোনটা। তো চিকিৎসক যেটা পেলেন রোগীর কাছ থেকে জেনে, সরাসরি জেনে সেটা লিখলেন রোগীলিপিতে। এরপর কাতরতা সংক্রান্ত অনেক রোগী আছে শীত গরম উভয় কাতর। সাধারণত এই ধরনের রোগী হয় হচ্ছে বেশিরভাগ মার্কিউরিয়াল ধাত, যেগুলা মার্কিউরিয়াল কনস্টিটিউশন, তাদের ক্ষেত্রে। কারণ দেখা গিয়েছে যে আমাদের আগের জেনারেশন, সেটা 20, 30, 50, 100 বছর আগে পারদ দ্বারা চিকিৎসা করা হতো। বিভিন্ন কবিরাজরা পারদকে বিভিন্ন গাছগাছড়ার সাথে মিশিয়ে হালুয়া করে সেবন করিয়ে দিত। পারদ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি সংবেদনশীল বস্তু, যেটা আমরা কখনো হাত দিয়ে ধরতে পারবো না। একটা পাত্রের মধ্যে রাখা আছে পারদ, সেটা আমরা 2 আঙ্গুল দিয়ে কখনোই ধরতে পারবো না, 3 আঙ্গুল, 5 আঙ্গুল, 10 আঙ্গুল কিছু দিয়ে ধরতে পারবো না, ওটাকে তুলে নিয়ে আসতে পারবো না। কারণ ওটাকে আপনি ধরতে গেলে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, অতিরিক্ত সংবেদনশীল। যে কারণে তার এই সংবেদনশীলতা যখন কোনো মানুষের দেহে যায়, তখন মানুষের দেহটা ওই সংবেদনশীলতাটা বৈশিষ্ট্য গ্রহণ করে তার দেহটা অতিরিক্ত সংবেদনশীল হয়ে যায়। সে শীতেও অনেক কাতর হয়ে যায়, গরমে অনেক কাতর হয়ে যায়। এরকম আরো বেশ কিছু ধাতের বৈশিষ্ট্য আছে, সেটা আমরা পরবর্তী সূত্রে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এই ধরনের রোগীগুলা শীত কাতরও হয়, গরম কাতরও হয়। এরপরে রোগীর কাতরতা সংক্রান্ত যাওয়ার পর তারপর আমরা রোগীর মন সংক্রান্ত, মাইন্ড সংক্রান্ত যে সিমটম গুলা, সেই সিমটম গুলা নিব। এইখানে আমাদেরকে খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এইখানে রোগীর অনেক সময় মিথ্যার আশ্রয় নেয়, অনেক সময় ভান করে। এই ধরনের রোগীদের থেকে আমাদেরকে সতর্ক করেছেন মহাত্মা হ্যানিম্যান 90, 92, 95 এই ধরনের বিভিন্ন সূত্রগুলোতে আমাদেরকে ভান করা রোগীদের, যেমন আমাদের 89 নম্বর সূত্রে এই ভান করা রোগীর যারা, তাদের সম্পর্কে বলা হয়েছে। আর রোগীকে এমন ভাবে প্রশ্ন করা যাবে না তারা যেটা হ্যাঁ অথবা না বলে উত্তর দেয়। যে আপনার টয়লেটটা শক্ত হয় তাই না, রোগী বলল হ্যাঁ অথবা না, দুইটার একটা বলবে। আচ্ছা আপনার টয়লেট কেমন হয়, তাহলে রোগী বিস্তারিত বলবে। আচ্ছা আপনার মিন্স কেমন হয়, তাহলে বিস্তারিত বলবে। আচ্ছা আপনার ঘুম কেমন হয়, তাহলে রোগী বলবে হ্যাঁ আমার এরকম এরকম এরকম। আপনার ঘুম তো হালকা হয় তাই না, হ্যাঁ অথবা না বলে রোগী একটা উত্তর দিয়ে বাস শেষ। এরকম রোগী হ্যাঁ অথবা না বলে কোনো উত্তর দিতে পারে, এই ধরনের কোনো কোশ্চেন চিকিৎসকের রোগীকে করা উচিত হবে না। রোগীরা যাতে বিস্তারিত বলে এইভাবে কোশ্চেন করতে হবে। তো এরপরে মানসিক যে সিমটমটা নিব আমরা, সেখানে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই ক্ষেত্রে যদি আমাদের ভুল হয়, মানসিক সিমটমটা যদি নেওয়া ভুল হয়, তাহলে আমাদের অনেক বড় ভুল হয়ে যাবে। এই জন্য মানসিক সিমটমটা রোগীর আবেগ সংক্রান্ত, মন সংক্রান্ত, রোগী আমি দ্বারা যে শব্দটা বলতেছে সেই সিমটমটা আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে। যে আমি এটা, আমি ওইটা, আমার এটা, আমার ওইটা, এরকম যে কথাগুলো রোগী আমিত্ব দ্বারা প্রকাশ করে, তার অহম সম্পর্কিত, সেগুলোকে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। এইখানে রোগী 10 বছর 20 বছর আগে সে একটি মানসিক আঘাত পেয়েছিল, বা তার প্রেমে বিচ্ছেদ ছিল, বা রোগীর একটা মানে বড় ধরনের একটা মানসিক আঘাত পেয়েছিল, রোগীর মা মারা গিয়েছে, রোগীর বাবা মারা গিয়েছে, ওই সময় যে মানসিক আঘাতটা পেয়েছে সেই আঘাতটা সে কখনোই ভুলতে পারতেছে না।
বা রোগীর প্রেমিকা তাকে যে আঘাত দিয়েছে সেটা কখনোই ভুলতে পারতেছে না, বা রোগী তখন যে উন্মাদ হয়ে গিয়েছে এখন পর্যন্ত ওই অবস্থাতেই আছে। তো এই সংক্রান্ত যে প্রশ্নগুলা তাকে অথবা তার সামনে যদি কেউ থাকে, রোগীর গার্জিয়ান কেউ থাকে, বিশেষ করে রোগীর মেয়ে রোগী, তার বাবা যদি থাকে, বড় ভাই যদি থাকে, তাহলে সাধারণত উত্তর দিতে চাইবেন না। এই জন্য রোগীর গার্জিয়ানকে তখন বলতে হবে আপনার একটু পিছনে বসুন, আমি একটু কোশ্চেন করি তাকে। বা রোগী যার সামনে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তাকে ডেকে যে হ্যাঁ উনি থাকলে কি কোনো সমস্যা না, আচ্ছা ঠিক আছে তাহলে এখন বলুন। রোগী যাতে বিস্তারিত খুব সানন্দে ডাক্তারকে একদম বন্ধু মনে করে বলতে বাধ্য হয়, কারণ তার রোগ সম্পর্কে যদি চিকিৎসক সঠিকভাবে বুঝতে না পারেন তাহলে সঠিক ওষুধটাও নির্বাচন করতে পারবেন না। এই জন্য সঠিক ওষুধ নির্বাচন করার স্বার্থে রোগীকে সমস্ত প্রশ্নগুলাই সম্পর্কে বিস্তারিত বলতে হবে এবং উত্তরও রোগীলিপিতে ইনক্লুড করতে হবে। তো রোগীর মানসিক অবস্থা সংক্রান্ত, তার মেজাজ, তার রাগ কেমন, এই সংক্রান্ত রোগীরা সাধারণত নিজের রাগের কথা নিজেরা বলতে চায় না। তখন রোগী যদি মহিলা হয় তাহলে তার স্বামীকে, যদি মেয়ে হয় তাহলে তার মা অথবা তার বাবাকে, যে আপনি যদি জিদ করেন তাহলে ওই জিনিসটা কি দিতে হবেই না, নাকি না দিলেও সমস্যা নেই। যদি আপনার রাগ উঠে, রাগের সময় যদি কেউ আপনাকে সান্ত্বনা দেয়, রাগ কমে বাড়ে না কি রকম থাকে, কেমন হয়? তারপর আপনার রাগের সময় কি করেন? রাগের সময় কি দাঁত কিরমির করেন, নাকি মানুষকে মারধর করেন, না কামড়াকামড়ি করেন, না কেমন করেন? বিভিন্ন ধরনের সিমটম যেগুলো আমরা ম্যাট্রিমেডিকাতে পাই। তো ম্যাট্রিমেডিকার চিত্র মাথায় নিয়ে কখনোই রোগী পর্যবেক্ষণ করা যাবে না, এটা তাহলে আমাদের মস্ত বড় ভুল হবে। ম্যাট্রিমেডিকার ওষুধের চিত্র মাথায় নিয়ে যদি আমরা রোগী পর্যবেক্ষণ করি তাহলে আমরা মিসগাইডেড হব। অনেকেই এরকম করেন, ভুল পথে অগ্রসর হন। ভুল পথে হেঁটে কখনোই গন্তব্য স্থানে পৌঁছানো সম্ভব না। এই জন্য রোগী আমার কাছে আসলো মোটা থলথলে, রোগী ডিম পছন্দ করে, মাথাটা বেশ ঘামে, এটা দেখেই আমি ক্যালকিটা কার্ভের চিত্র মাথায় নিয়ে আসলাম, তাহলে হলো না। রোগীর টয়লেট পরিষ্কার ভাবে হচ্ছে না, রোগীর গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এইগুলা, তারপর রোগীর শীতে কাতর, মেজাজটা খিটখিটে, এটা দেখেই আমার নাকভ্রমের চিত্র মাথায় আসলো। তারপরে বাকি চিত্রগুলো আমি নাকভ্রমের থেকে প্রশ্ন করি যে নাকভ্রমের এই চিত্রটা দেখে আছে কিনা, না চায়নার এই চিত্রটা দেখে আছে কিনা, পালসিটিলার এই চিত্রটা দেখে আছে কিনা। এইভাবে কখনোই রোগী পর্যবেক্ষণ করা যাবে না, তাহলে আমরা ভুল পথে অগ্রসর হব, আমরা মিসগাইডেড হয়ে যাব। এই জন্য ওষুধের চিত্র হ্যানিম্যান যেটা 6 নম্বর সূত্রে বলেছেন, পূর্ব সংস্কার মাথা থেকে সরিয়ে ঝেড়ে ফেলে মুছে তারপর রোগী পর্যবেক্ষণ করতে হবে। অর্থাৎ আগের একটা সংস্কার আমার মাথায় আছে, সেই অবস্থায় রোগীলিপি করা যাবে না, তাহলে ভুল হয়ে যাবে, রোগীলিপি ভুল হবে। আর এই ভুল রোগীলিপি দেখে আমরা যে ওষুধটা নির্বাচন করব তা হবে ভুল ওষুধ নির্বাচন, তাহলে রোগীকে কখনোই পরিপূর্ণ সুস্থতা দেওয়া সম্ভব না। এরপরে আমরা রোগীর মানসিক যে সিমটম গুলা এটা নিলাম। মানসিক সিমটমটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে কেন্টিস স্যারের রেপার্টরিতে মানসিক মাইন্ড অধ্যায়টা আগে এসেছে। তারপরে রাইসা সাউন্ডটা একটু কমা। তারপরে ম্যাট্রিমেডিকাতে, যেসব ম্যাট্রিমেডিকা আমরা পড়ে থাকি সেই ম্যাট্রিমেডিকা গুলোতে মাইন্ড অধ্যায়টা আগে আছে, যে কারণে মাইন্ডের গুরুত্বটা বেশি থাকার কারণে আগে আনা হয়েছে। কিন্তু মাইন্ডই সব না, শুধুমাত্র আমি মাইন্ডের সিমটম নিলাম কিন্তু অন্যান্য অর্গানের কোনো সিমটম নিলাম না, তাহলে হবে না। আমাদেরকে সব সময় মাথায় রাখতে হবে টোটালিটি অফ সিমটম, অর্থাৎ লক্ষণ সমষ্টি, সামগ্রিক লক্ষণ, সর্বাঙ্গীন লক্ষণ, সবগুলো আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত যত সিমটম আছে সব সিমটম গুলো আমাকে নিতে হবে। এরপর মানসিক সিমটমটা যখন আমার নেওয়া হয়ে যাবে, তারপর আমরা তার পাকস্থলী সংক্রান্ত সিমটম নিতে পারি, স্টমাক সংক্রান্ত, সে কি খেতে পছন্দ করে, তার আন্তরিক ইচ্ছা অনিচ্ছা, কি খেতে পছন্দ করে, কি অপছন্দ করে, কোন খাবার খেলে তার পেটে সমস্যা হয় বা কোন খাবারের প্রতি আগ্রহ বেশি, এগুলো সংক্রান্ত যে সিমটম গুলা, যে হ্যাঁ রোগী মিষ্টি পছন্দ করে, আচ্ছা ঠিক আছে মিষ্টি ছাড়া সে খেতেই পারে না, সে ভাতের সাথে এক্সট্রা লবণ খায়, টোকা লবণ খায়, আবার অনেক সময় বলবে না লবণ খায় না, আচ্ছা ঠিক আছে কেন খান না, বলতেছে যে আমার কাছে অমুক ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলেছে লবণ খাওয়া ভালো না, এই জন্য আমি খাই না। তাহলে আপনার কি মনে চায় কিনা? বলছে হ্যাঁ মনে তো চায় যে আমি এক মুঠ লবণ একবারে নিয়ে খেয়ে ফেলি, কিন্তু তাহলে লবণ সে এখন কিন্তু খায় না, তাহলে আমাদের ধরে নিতে হবে লবণ প্রিয়, সল্ট পছন্দ। আবার রোগী কোনো পারিবারিক অভ্যাসের কারণে অনেক রোগী দেখা যায় যে সিম্পল বিষয়ে অভ্যস্ত হয়ে যায়, যেমন রোগী ছায়া দেখে খেলা করে, নিজের ছায়া থেকে দেখে খেলা করে,
তো পারিবারিক ভাবে তাকে শেখানো হয়েছে যেটা কোনো না, এটা দিয়ে খেলা করতে পারো, বা তোমার ছায়াটা প্রতিবিম্ব, এটা কোনো সমস্যা নাই। এই মানে পারিবারিক একটা অভ্যাসের কারণে সে একটা সিমটম সে অভ্যস্ত হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমাদের রোগীলিপিতে ইনক্লুড করতে হবে, যে সেটা কি পারিবারিক অভ্যাসের কারণে, না সে রুগ্ন অবস্থার কারণে, না কোন কারণে। তার পরিবারের লোকজনের সাথে কথা বলে, যে রোগীর সাথে যে আসলো তার সেবা শুশ্রূষাকারী, তাকে জিজ্ঞাসা করতে হবে শিশু রোগী হলে যে তার ছায়া দেখে সে ভয় পায় কিনা, বা নাকি খেলা করে, না কেমন। আর যদি বড় মানুষ হয় তাহলে তো সে বলবে। যদি মানসিক রোগী হয় তাহলে তো তার সেবা শুশ্রূষা যারা করে সে তো কিছু বলতে পারবে না, সে মানসিক ভারসাম্যহীন। তো তার সাথে যে আসে তাদেরকে জিজ্ঞাসা করে সেই বিষয়টা রোগীলিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। তার স্টোমাক পাকস্থলীতে সে ঠান্ডা খাবার খেতে পছন্দ করে না গরম খাবার, কোন খাবারের প্রতি তার ঝোঁক বেশি, কোন খাবার খেলে তার পেটে কোনো সমস্যা হয়, সে তার পানি পিপাসা কেমন, সে পিপাসার সময় কি অল্প পানি পান করে না অনেক পানি পান করে, অল্প পানি পান করলে তার পিপাসা মিটে নাকি মিটে না। এই যে যে হ্রাস বৃদ্ধি গুলা, অর্থাৎ টু দা পয়েন্টে প্রত্যেকটা লক্ষণ তার হ্রাস বৃদ্ধি সহ আমাকে নিতে হবে, নিয়ে তারপর রোগীলিপিতে অন্তর্ভুক্ত করতে হবে। তার পাকস্থলী সংক্রান্ত যদি আমরা নিয়ে নিলাম, স্টোমাক সংক্রান্ত, তারপর তার ঘুম, তার স্লিপ সংক্রান্ত নিয়ে নিলাম। তার স্লিপের মধ্যে যেমন রোগী ঘুম কেমন হয়, ঘুম কম বেশি, নাকি বিছানায় শুইলে কি ঘুম আসে নাকি সহজে ঘুম আসে না। তারপরে তার ঘুমের মধ্যে সে আবল তাবল কথা বলে কিনা, এটা রোগীরা বলতে পারবে না। রোগীর পাশে যে শয়ন করে বা রোগীর প্রতি পাশে যে তার ওয়াইফ বা তার হাজবেন্ড বা তার মা বা তার বাবা, তার ভাই বা বোন যে পাশে শয়ন করে তাকে জিজ্ঞাসা করতে হবে সে কি রাতে ঘুমের মধ্যে নাক ডাকে বা আবল তাবল কথা বলে বা বিছানায় ছটফট করে, না ঘুমের মধ্যে থেকে লাফ দিয়ে দরজা খুলতে যায় বা লাফ দিয়ে জেগে ওঠে, কেমন করে, এইটা সংক্রান্ত নিয়ে নিতে হবে। তারপর সে কি বিছানায় শুইলেই তার ঘুম আসে নাকি ঘুম আসতে দেরি হয়, এগুলা সংক্রান্ত লিখলাম। তারপরে ঘুমের পরে তার মুখ দিয়ে লালা পড়ে কিনা প্রতিদিনই, বা দাঁত কিরমির করে কিনা, এগুলো সংক্রান্ত যে বিস্তারিত, সেই বিস্তারিত আমরা লিখে নিলাম তার শয়ন নিদ্রা সংক্রান্ত। তারপরে তার শরীরে ঘাম হয় কেমন, তার সোয়েট কেমন হয়, ঘামটা কি গন্ধ হয় কিনা, ঘামলে কোন অংশটা বেশি ঘামে, মাথা, হাত, পা, বুক, পিঠ, কোথায় ঘাম বেশি হয়, ঘামার পরে কি শরীর দুর্বল লাগে কিনা, এগুলা সংক্রান্ত লিখলাম। লেখার পরে তার হাত পায়ের অবস্থা কেমন, হাতে বা পায়ে কোনো কুনি, মাছ, আঁচুলি, কাটাগাড়া, খায়রা, এক একটা সিমটমের যেমন অনেকগুলা নাম থাকতে পারে। যেমন পায়ের তলায় গর্ত গর্ত হয়ে গিয়েছে, রোগীরা অনেক সময় বলবে খাইরা হয়েছে বা গুটা হয়েছে বা গর্ত হয়েছে। চিকিৎসকের ওইটাকে রুব্রিকের ভাষায় নিতে হবে। এই জন্য চিকিৎসকের অনেক ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। অনেকে দূর থেকে আসছে, যেমন অনেক দূর থেকে আসছে, যে ভাষাটা সম্পর্কে প্রচলিত না বা জানেন না, তাহলে সেটা সম্পর্কে আমাদের জেনে নিতে হবে যে এই বিষয়টা রোগী কোনটা বোঝাচ্ছে, রোগীর কাছ থেকে বিস্তারিত তার বুঝে নিতে হবে। তারপরে তার হাত পায়ের অবস্থা সংক্রান্ত লেখা হলো, যেমন হাতে বা পায়ে কুনি আছে, আচ্ছা কুনি থেকে কি ব্যথা আছে কিনা, রক্ত আসে কিনা, পুজ আসে কিনা, যদি পুজ আসে তাহলে সেই পুজের ধরনটা কেমন, পুজটা কি পাতলা, গাঢ় নাকি কেমন, পুজের সাথে কি কোনো গন্ধ আছে কিনা, এগুলো সংক্রান্ত লেখা হলো। তারপর তার পায়ে, তার হাতে বা শরীরে কোথাও মাছ, আঁচুলি এগুলো আছে কিনা বা আগে ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে আমরা ধরে নিব সাইকোটিক মায়োজম তার মধ্যে বিদ্যমান আছে বা ছিল। তাহলে যদি ওটা বাহ্যিকভাবে অপসারণ করা হয়ে থাকে তাহলে তার মধ্যে সে মায়োজমেটিক প্রবলেমটা, মায়োজমেটিক যে সিমটমগুলো এগুলা ক্যারি করবে সে। যদি তার আগে চর্মরোগ থাকতো তাহলে সেই চর্মরোগটা ক্যারি হবে। যদি তার সিফিলিটিক ইরাপশন থাকতো আগে, সেটা যখন বাহ্যিক উপায়ে ব্যবহার করে, বাহ্যিক কোনো কিছু ব্যবহার করে অপসারণ করা হয়েছে, তাহলে তার সেকেন্ডারি সিমটমগুলো থাকবেই। এই জন্য আমাদেরকে তার মধ্যে সোরার প্রাইমারি বা সেকেন্ডারি কোন সিমটম আছে, সিফিলিসের প্রাইমারি বা সেকেন্ডারি কোন সিমটম আছে, সাইকোসিসের কোনটা সিমটম আছে, এইটা বোঝার জন্য আমাদেরকে ক্রনিক ডিজিজটা পড়তে হবে। মার্থা হ্যানিম্যানের 12 বছরের গবেষণার ফসল যেটা ক্রনিক ডিজিজ, সেটা আমাদেরকে পড়তে হবে। তো যেটা বলতেছিলাম, তার হাত পায়ের অবস্থা সংক্রান্ত লিখলাম। তারপরে তার শরীরে কোথাও কেটে গেলে তাড়াতাড়ি শুকিয়ে যায় নাকি দেরি হয় শুকাতে, কেমন হয়, এটা সংক্রান্ত লিখলাম। তারপরে তার যদি আরো কোনো প্রবলেম থাকে তাহলে সেগুলো জিজ্ঞাসাবাদ করতে হবে। তার টয়লেট, প্রস্রাব এগুলো কেমন হয়, যদি ইয়াং ছেলে হয় তাহলে তার নাইট পলিউশন হয় কিনা, তারপর মাস্টারবেশনের হ্যাবিট আছে কিনা। এটা সরাসরি রোগীকে কোশ্চেন করা যাবে না, রোগীর আত্মীয় স্বজন কেউ থাকলে তাকে সরিয়ে দিতে হবে। তাকে সরিয়ে দিয়ে
অর্থাৎ তার পার্সোনাল ম্যাটারগুলো চিকিৎসকের পার্সোনালি রাখতে হবে, পাবলিক করা যাবে না। কারণ একজন রোগী যখন আসেন চিকিৎসকের নিকট খুব নিরীহ হয়ে, খুব লজ্জিত হয়ে, তারপর রোগী খুব বিশ্বাস করে চিকিৎসকের নিকট আসেন, সেই বিশ্বাসের অমর্যাদা কখনোই করা যাবে না। একজন রোগীর রোগীলিপি কখনোই তার আত্মীয় স্বজনকে এক্সট্রা ভাবে দেখানো যাবে না। যে রোগীলিপিটা আমি লিখলাম, সেই রোগীলিপি হচ্ছে একটা অলিখিত, রোগীর সাথে চিকিৎসকের একটা অলিখিত চুক্তি, যেটা শুধুমাত্র রোগীর সাথেই করা হয়, আর এটা করা হয় অদৃশ্য ভাবে। এই চুক্তিটা হচ্ছে এমন যে রোগী আমার নিকট আসার পর রোগী যতদিন সুস্থ না হয়, সেই সুস্থতার জন্য যতটুকু চেষ্টা করা চিকিৎসকের, সুস্থ করা মালিক আল্লাহ পাক, চিকিৎসক শুধুমাত্র উসিলা স্বরূপ। যতদিন রোগী সুস্থ না হন ততদিন পর্যন্ত তার সুচিকিৎসা চালিয়ে যাওয়া। এরপরে যখন রোগী সুস্থ হয়ে আলহামদুলিল্লাহ চলে যায়, তখন তো আলহামদুলিল্লাহ বেশ ভালো। এর মতো প্রশান্তি আর কখনোই হয় না যে একজন রোগী আপনার চিকিৎসায় গিয়ে সুস্থ হয়ে আপনার কাছে এসে বললেন, ডাক্তার সাহেব আমি আপনার চিকিৎসা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। এইটা যে শান্তি, এই শান্তিটা কখনোই আপনি অন্য কোনো কিছুতেই পাবেন না। এই যে প্রশান্তিটা, হাজার কোটি টাকার বিনিময়ে এই প্রশান্তিটা, মানসিক যে স্যাটিসফ্যাকশন, এটা কখনোই লাভ করতে পারবেন না। তো যাই হোক, এই রোগীর যা রোগীলিপি, রোগীর যা গোপন কথা, সব কথা চিকিৎসকের নিকট শেয়ার করেন। কারণ রোগীরা অসুস্থ হয়েই চিকিৎসকের নিকট আসেন। রোগীরা অসুস্থ হয়েই চিকিৎসকের নিকট আসেন, আর চিকিৎসককে সেই সুযোগ কখনোই রোগীকে দেওয়া যাবে না যে আমি আপনার রোগীলিপি অন্য কাউকে দেখাবো, বা এইগুলো কখনোই অন্য কোনো লোককেও দেখানো যাবে না। তারপরে রোগীর তার টয়লেট প্রস্রাব সংক্রান্ত, তার টয়লেট কেমন হয়, তারপরে টয়লেট পরিষ্কার ভাবে হয় কিনা, টয়লেট কি শক্ত হয় না নরম হয়, টয়লেটের কি প্রথম অংশ শক্ত না পরের অংশ শক্ত না সম্পূর্ণই শক্ত, হজম হয় কিনা ঠিক মতো, তার প্রস্রাব কেমন হয়, প্রস্রাবে কি এক নালে হয় না দুই নালে হয়, প্রস্রাবে কি জ্বালাপোড়া আছে কিনা, প্রস্রাবের রাস্তাতে কিছু পড়ে কিনা, বা কোষ্ঠকাঠিন্য দেখা দিলে কি সমস্যাগুলো হয়, তার আপাদ মস্তক সব লিখতে হবে। তার বাহ্য প্রস্রাব সংক্রান্ত সবগুলো লেখা হলো। তারপরে যখন সব আমাদের লেখা শেষ, একদম শুরু থেকে শেষ পর্যন্ত যখন লেখা শেষ, তারপর আমরা তার পাস্ট হিস্টোরিতে গেলাম। পাস্ট হিস্টোরিতে রোগীর অতীতে কোনো জটিল ধরনের কোনো রোগ হয়েছিল কিনা, হয়ে থাকলে কি ধরনের চিকিৎসায় তা আরোগ্য হয়েছে, বা কোনো বংশগত কোনো জটিল রোগ আছে কিনা, বংশে কেউ ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিনা। তো এই সংক্রান্ত যে সিমটম যেগুলা রোগী বলবে, বা রোগী বলতে পারতেছে না শিশু রোগী, তাহলে তার মাকে জিজ্ঞাসা করতে হবে যে ছোটবেলায় কোনো চর্মরোগে আক্রান্ত হয়েছিল কিনা, বা তার আঁচিল হয়েছিল কিনা, বা তার কি হয়েছিল, মেইনলি জিজ্ঞাসা করতে হবে। জিজ্ঞাসা করে যদি কোনো কিছু না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি দেখা যায় জটিল কোনো রোগে ভুগেছে, তাহলে কি রোগে ভুগেছে, কতদিন ভুগেছে, কি চিকিৎসা হয়েছে, এগুলো সংক্রান্ত জিজ্ঞাসা করে তারপর রোগীলিপিতে ইনক্লুড করতে হবে। আর যদি বংশগত, যেমন তার বাবার হাঁপানি ছিল, বা ক্যান্সার ছিল, বা টিউমার ছিল, বা ক্যান্সারে রূপ লাভ করেছিল, তার বাবা, চাচা, দাদা, ফুপু, মা, তার বংশের মধ্যে কি আক্রান্ত ছিল কিনা, বা কিভাবে অপসারণ করা হয়েছে, কি চিকিৎসা নেওয়া হয়েছিল, এগুলো সংক্রান্ত পাস্ট হিস্টোরিতে ইনক্লুড করতে হবে। তারপর এইগুলা পাস্ট হিস্টোরিতে যখন নেওয়া হলো সব, এরপরে রোগীকে আপাদমস্তক শুরু থেকে আবার একটু থরলি কোশ্চেন করতে হবে যে মাথা ব্যথা সংক্রান্ত আপনি যে বলেছেন, বা পাইল সংক্রান্ত যে বলেছেন, বা চর্মরোগ সংক্রান্ত বা পলিপাস সংক্রান্ত যে সিমটম বলেছেন, আপনার এইটা বাড়ে কখন, কমে কখন, হ্রাস বৃদ্ধি সহ তারপর লিখতে হবে রোগীলিপিতে। রোগী যে হ্যাঁ আমার ওই সিমটমটা তো এই সময় বাড়ে, তাহলে ওইখানে এটা লিখে রাখতে হবে। তাহলে যখন একটা রোগীলিপি সঠিকভাবে লেখা শেষ হলো, তাহলে চিকিৎসকের কঠিন কাজের সর্বাধিক কঠিন অংশটা সফলতার সাথে শেষ হলো। একটা রোগীলিপি লেখা শেষ হওয়া মানে চিকিৎসকের কঠিন কাজের অর্ধেক সফলভাবে সুসম্পন্ন হওয়া। আর তারপরে এই রোগীলিপিটা হচ্ছে এরপরে আমাদের ঔষধ অনুসন্ধান। রোগীলিপিতে যে পিকুলিয়ার সিমটম গুলা, এটা তারপর বেছে বের করা। পিকুলিয়ার সিমটমটা আমাদের বেছে বের করার জন্য 153 নম্বর সূত্রের জ্ঞান প্রয়োজন হবে, যেটা আমরা অর্গাননের ধারাবাহিক আলোচনায় আমরা 1 থেকে 104 পর্যন্ত গত শনিবারে আলোচনা করেছিলাম।
1 থেকে 104 পর্যন্ত ধারাবাহিকভাবে এক এক শনিবারে আমরা 2টা 3টা 4টা করে সূত্র পড়েছি, বা কোনো বড় সূত্র হলে আমরা একটা সূত্র করে পড়েছি। পড়ার পর আজকে যেমন এই চ্যাপ্টারটা সমাপ্তি, রোগীলিপি, রোগী পর্যবেক্ষণ, এই চ্যাপ্টারের আজকে